আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, 2024 সনের এপ্রিল মাস থেকে আজ অবধি, মানে 2025 সনের এপ্রিল, 2026 সনের এপ্রিল, এই পুরো সময়টি আমাদের জীবনে এতটা দুর্বোধ্য যে আমাদের যে সিক্স সেন্স রয়েছে, আমাদের যে সিভিক সেন্স রয়েছে, কমন সেন্স রয়েছে, এগুলো দিয়ে আসলে কি ঘটেছে আমাদের রাজনীতিতে আমরা বলতে পারছি না। আপনারা যদি 2024 সনের সেই এপ্রিল মাসের স্মৃতি মনে করেন, দেখবেন সব কিছু একেবারে স্বাভাবিক। কোথাও কোনো রকম টু শব্দটি ছিল না। ঠিক ওই সময়টাতে হঠাৎ করে একটা ভিডিও ফুটেজ মানে আমার সামনে চলে এলো এবং আমি খুব উদ্বেলিত হলাম। আপনাদেরকে বলছি সে কাহিনী 2024 সনের এপ্রিল মাসের কাহিনী, প্রথম দিকের কাহিনী। নিয়মিত টকশোতে যেতাম এবং 2024 সনে যে নির্বাচনটি হলো, যেটিকে আমিডামি নির্বাচন বলা হয়। তো সেই নির্বাচনের আগে আমি বারবার বলছিলাম যে একটা গণ অভ্যুত্থান হবে, তারপর সরকার এই নির্বাচনটি যদি করে তারা ফাঁদের মধ্যে পড়বে। নির্বাচনের আগে যদি সরকারের পতন হয় ক্ষয়ক্ষতি কম হবে, নির্বাচনের পরে যদি সরকারের পতন হয় অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে। তো এই সকল কথা টকশোতে বলতাম এবং বড় বড় নেতাদের সামনে বলতাম, তাদের সঙ্গে বাহাস করে বলতাম। এদের মধ্যে কাজী ফিরোজ রশিদ, তারপর জনাব শাহজাহান খান, অন্যান্য যে সকল আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ টকশোতে আসতেন, তাদের সঙ্গে নির্বাচন পূর্ব যে টকশোগুলো হতো সেখানে এই ধরনের কথাবার্তা আমি বলতাম। তো যাই হোক, এরপর কি হলো, নির্বাচনের পর মানে এই যে এপ্রিল মাসে বাংলা ভিশনের একটা টকশো ছিল। সেই টকশোতে জাতীয় পার্টির যেটা ফিরোজ ভাই, যিনি কাজী ফিরোজ রশিদ, তিনি ছিলেন, আর সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাহেব ছিলেন। তো আমরা যখন আড্ডা মারছিলাম সেই যাকে বলা হয় রুমের মধ্যে, তখন শাহজাহান খান আমাকে বললেন যে, এই রনি, তুমি তো খালি সারাক্ষণ আমাকে ভয় দেখাতে, বড় বড় কথা বলতে, গণ অভ্যুত্থান হবে ইত্যাদি ইত্যাদি সব কিছু, তো কই ইলেকশন তো হয়ে গেল, ইলেকশন তো হয়ে গেল এবং একটা ট্রু শব্দ নাই, সব কিছুই তো নিয়ন্ত্রণে, কী সমস্ত কথাবার্তা এখন বলো দেখি কী বাবা বলবা। তা আমি তাকে বললাম যে এটার উত্তর আমি দেবো আজকের টক শোতে, আপনার কাছে এখানে বললে আর আকর্ষণ থাকবে না। আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো। তৈমুর, মানে বাংলা ভিশনের যে উপস্থাপক আছে তৈমুর, ওর অনুষ্ঠান। তো সেখানে আমি খুব হাসতে হাসতে কথাগুলো বললাম যে খুব দ্রুত একটা গণ অভ্যুত্থান হবে, খুব দ্রুত একটা গণ অভ্যুত্থান হবে, এবং এটা এত আশ্চর্যভাবে হবে যে আমি, শাহজাহান ভাই বা কাজী ফিরোজ রশিদ, ফিরোজ ভাই, আমরা হয়তো কোনো টকশোতে আছি, নিচ থেকে নামবো, যার যার বাড়িতে যাব, এর মধ্যে গণ অভ্যুত্থান হয়ে যাবে। তারপর কাজী ফিরোজ রশিদ আমাকে টেলিফোন করে বলবে, রনি এটা কি হলো, আমরা একসঙ্গে এত সুন্দর করে টকশো করলাম, এখন দেখি গণ অভ্যুত্থান হয়ে গেছে, এখন আমি কোথায় যাই, কি করি? শাহজাহান খান সাহেব বলবেন যে, রনি এখন আমার কি হবে বলো তো, আমি কোথায় যাই, গণ অভ্যুত্থান তো হয়ে গেছে। তো এই কথা বললাম হাসতে হাসতে। কাজী ফিরোজ রশিদ সাহেব, শাহজাহান খান সাহেব, তিনিও অনেক হাসলেন। মানে এটা একটা স্যাটায়ার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, প্রথম দিকে, অর্থাৎ 1, 2, 3 তারিখে যখন ঠিক এইরকম ঘটনা ঘটছিল, একেবারে হুবহু আমি যে কথা শাহজাহান খানকে বলেছিলাম ঠিক সেম ঘটনাটি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের সঙ্গে আমার ঘটেছে। এটি নিউজে ঘটেছে এবং চ্যানেল আইয়ের সেই যে দীপ্তির অনুষ্ঠানে ঠিক সেম ঘটনা ঘটেছে। তারপর আগস্ট মাসের 4 তারিখে 2024 সনে এবং 5 তারিখে যা কিছু ঘটেছে এগুলো বললে রীতিমতো গল্পের মতো মনে হবে। ব্যাপারটা হলো যে এইগুলো আমি বলেছি, কিন্তু এই ঘটনাগুলো যে আসলে একজ্যাক্টলি কীভাবে ঘটেছে আমি এটা বলতে পারবো না। অনেকে ম্যাটিকুলাস ডিজাইনের কথা বলেন, অনেকে চক্রান্তের কথা বলেন, হোয়াট এভার মেবি, কিন্তু আমি
এইগুলো ডট মেলাতে পারছি না, কিভাবে কি হলো। শেখ হাসিনার পতন কিভাবে হলো, তিনি কিভাবে হেলিকপ্টারে চড়ে গেলেন, কিভাবে নিরাপদে ভারতে চলে গেলেন, কিভাবে আওয়ামী লীগের নেতারা একে একে সকল শীর্ষ নেতারা বাংলাদেশ থেকে এয়ারপোর্ট দিয়ে সীমান্ত দিয়ে একেবারে নির্বিবাদে চলে গেলেন। অনেকে দেখা গেল আগস্ট সেপ্টেম্বর মাসেও গেছে নিরাপদে, কারা তাদেরকে পার করে দিল। এমনকি 2026 সনে অনেক মানুষ গিয়েছেন, শুধু 25 সনে নয়, 26 সনে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ চলে গেছেন। এই ধরুন শিরীন শারমিন চৌধুরী যেভাবে ধরা পড়লেন, যেভাবে জেলে গেলেন এবং যেভাবে তিনি জামিনে মুক্ত হলেন, আপনার কাছে একটা আশ্চর্য মনে হয় না যে এটা কী করে হলো, এতদিন কোথায় ছিলেন? এই যে আমরা প্রশ্ন করতে পারি না, এই প্রশ্ন করতে না পারার কারণেই বর্তমানে যারা আছেন তারা আগামীতে ঠিক এরকম বিপদে পড়বেন, যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলো তারা মীমাংসা না করেন যে অতীতে এই জিনিসগুলো কীভাবে হয়েছে। আমরা একইভাবে আমি বলেছিলাম, একেবারে আপনারা যদি তৃতীয় মাত্রা দেখেন 2024 সনের আগস্ট মাসের 10 কিংবা 12 তারিখে, তো সেই 10 কিংবা 12 তারিখে তৃতীয় মাত্রা হলো, তখন সবেমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এসছেন 2-3 দিন। আমি বললাম যে ওনাকেও ক্ষমতা থেকে চলে যেতে হবে খুব দ্রুত, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে। এখন যত দ্রুত তিনি যান তত তার সুবিধা, আর যত দেরি হবে তত তিনি বিপদে পড়বেন। এবং সেই বিপদ তিনি এখন পড়ছেন। তার বিরুদ্ধে, আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধে, অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যাকে বলা হয় একের পর এক অভিযোগ পড়ছে। একাগারের কুশীলবদেরকে ধরা হয়েছে, আরও কুশীলবদেরকে ধরা হবে। এজন্য নানা রকম তালিকা করা হয়েছে। এই তালিকার মধ্যে সাহিত্যিক আছেন, সাংবাদিক আছেন, সম্পাদক আছেন, ব্যবসায়ী আছেন, রাজনীতিবিদ আছেন, এমনকি বিএনপির যারা লোকজন তাদেরও আছেন। এবং এগুলো নিয়ে একটা বিরাট সিন্ডিকেট এখন কাজ করছে। যেমন দেখা গেল যে বিএনপির একজন নেতা বা মন্ত্রী, একজন এমপি একাগারের সাথে জড়িত ছিলেন। তো তার কাছে গিয়ে বলা হলো যে আপনি তো একাগারের সময় এই ধরনের কথাবার্তা বলেছেন, এগুলো নিয়ে তালিকা হচ্ছে, খুব দ্রুত আপনাকে ধরা হবে, আপনি মন্ত্রিত্ব হারাবেন, এমপিগিরি হারাবেন, আরও বড় বড় পদ যা কিছু সব হারাবেন, নেতার কাছে সব খবর আছে এবং খুব রাষ্ট্রিক অ্যাকশন নেওয়া হচ্ছে, অতএব আমাদের সাথে ডিল করেন। এগুলো নিয়ে যে কত ব্যবসা হচ্ছে পর্দার আড়ালে, কত সিন্ডিকেশন হচ্ছে, যার কারণে কি হচ্ছে, সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে কোনো গতি আসছে না, সকলের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে। যেটা বলছিলাম যে 2024 সনের এপ্রিল মাস থেকে 2025 সনের এপ্রিল, 2025 থেকে 2026-এর এপ্রিল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এত দ্রুত, এত আশ্চর্য এবং এত ইউনিক, আপনি একটার সঙ্গে আরেকটা মিলাতে পারবেন না। কী করে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, অর্থাৎ প্রথমে কী করে শেখ হাসিনা গেলেন, কী করে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, কারা বঙ্গভবনে এই উপদেষ্টাদের সিলেক্ট করলো, কারা তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীদেরকে নিয়োগ দিল, কারা সচিবালয়ে বসে বসে সচিবদেরকে নিয়োগ দিল, ডিসিদেরকে নিয়োগ দিল, খালি জায়গাগুলো পূর্ণ হলো, মিলাতে পারবেন না। তারপরে এখানে আলী রিয়াজ কী করে এলো, এখানে মনির হায়দার কী করে এলো, কী করে সংস্কার কমিশন হলো, এতে করে কী করে আপনার এখানে বদিউল আলম মজুমদার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন আসলেন তারা একত্র হলেন, দেবপ্রিয় ভট্টাচার্য, তারপরে মতিউর রহমান, মাহফুজ আনাম থেকে শুরু করে এমনকি নুরুল কবির সাহেব, তারা কী করে ডক্টর ইউনূসের কাছাকাছি গেলেন, আবার তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে কেন দূরে সরে গেলেন। এরই মধ্যে তারেক রহমান সাহেব এলেন, সবাই আবার ঝাঁপিয়ে তার কাছে গিয়ে পড়ল। সেই মাহফুজ আনাম, সেই মতিউর রহমান, সেই যাকে বলা হয় নুরুল কবির, তারা আবার সেই তারেক রহমান সাহেবের কাছে গেলেন, কথা হলো, বার্তা হলো, কিন্তু এখন আবার তাদের সাথে সেই সম্পর্কটা নেই। তারেক রহমান সাহেব নমিনেশন দিলেন, অনেকে মন্ত্রী হলেন, অনেকে এমপি হলেন, স্পিকার হলেন, কত কিছু হলো, কিন্তু কোনোটারই ডট কেউ মিলাতে পারছে না। দেশে কি ঘটছে, জামাতের সাথে বিএনপির সম্পর্ক কি সাজানো নাকি নিতান্ত খেলাধুলা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিদিন আলোচনা হচ্ছে। আর সেই আলোচনার ফাঁকে যে প্রশ্নগুলো সামনে চলে আসে সেটা হলো